রাজনীতিবিদরাই দেশটা চালাবেন এবং রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী যাদেরকে জনগণ ভোট দিয়ে ক্ষমতা আনবেন তাদেরকেই স্টিয়ারিং হুইলটাতে থাকতে হবে। সুতরাং এইখানে যেটা আমার চোখে যেটা মনে হচ্ছে যে এখানে একটা সীমাবদ্ধতার দিকটা হলো যে আমরা বিদদেরকে এই সংস্কারের মধ্যে এখনো তেমনভাবে ইনভলভ করিনি। 1940 থেকে আমরা স্বপ্নটা বেশি করে দেখা শুরু করেছিলাম যে আমাদের একটা জাতি রাষ্ট্র হবে, বাংলাদেশ হবে, এবং আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর যে অভ্যুত্থান, যে রক্তস্নাত অভ্যুত্থান, সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা স্বপ্নটাই বাস্তবায়ন করার চেষ্টা করছি। মানে আমাদের স্বপ্নটা অধরা রয়ে গেছে। এখন এই অধরা স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা কথা বলার জন্য এখানে এসেছি। অনেকেই কথা বলবেন। এই অধরা স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করা যায়? বাস্তবায়ন তো করতে হবে। আর কত রক্ত দিবে বাংলাদেশের মানুষ? আর কতবার আমাদেরকে এই অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, হানাহানির মধ্যে দিয়ে, সংঘাতের মধ্যে দিয়ে, জীবন বিসর্জনের মধ্যে দিয়ে যেতে হবে? সেটা একটা বাংলাদেশের মানুষের বড় প্রশ্ন, এবং বাংলাদেশের মানুষ আর স্বপ্নভঙ্গ দেখতে চায় না। সে কারণে আমরা একটা জিনিস যেটা খুব গুরুত্ব পাচ্ছে সেটা হলো সংস্কার। আর সংস্কার হচ্ছে, আজকে তো আলোচনা সংস্কার নিয়ে, সংস্কার হচ্ছে সবসময় একটা চলমান প্রক্রিয়া। 54 বছর ধরে আমরা এই প্রক্রিয়াটা ঠিকমতো চালু রাখতে পারিনি বা কিছু করিনি বলে আজকে একটা পাহাড় সম সংস্কারের সম্ভাবনা সামনে এসেছে, এবং সম্ভাবনা এবং সমস্যা দুটোই এসেছে। বড় সমস্যা হচ্ছে যে কেন আমাদেরকে সংস্কার করতে হবে, কেন খুব তাড়াতাড়ি একটা নির্বাচন নয়, কেন 3 মাস 6 মাসের মধ্যে সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নয়, এগুলো প্রশ্ন আছে। কিন্তু সংস্কার একটা বড় প্রশ্ন, এবং আমরা সবাই মোটামুটি সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তারা মনে করেন যে সংস্কার করা দরকার, এবং করার প্রধান কারণ হচ্ছে যে আমরা ফ্যাসিবাদী সিস্টেমে আর ফেরত যেতে চাই না। আমরা চাই না যে আবার একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশে চালু হোক। সেই সংস্কারগুলোতে হাত দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হাত দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা নিয়ে কেউ কেউ কথা বলেছেন। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা আছে, সেগুলো আলোচনা হতে পারে। তাদের কী কী দুর্বলতা আছে সেগুলো আলোচনা না হলে তারাও তো বুঝবেন না যে তাদের কী কী করতে হবে, কীভাবে তারা দুর্বলতাগুলো থেকে মুক্ত হতে পারেন। এবং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছি। এখন আমরা কথা বলতে পারতাম না, কথা বললেই নানান ধরনের চাপ আসতো, হয়রানি করা হতো। সেখান থেকে যেহেতু আমরা বেরিয়ে আসছি, সুতরাং আমরা এখন প্রকাশ্যে কথা বলতে পারছি যে দুর্বলতাগুলো কোথায় এবং সেই দুর্বলতা কিভাবে ঠিক করা যায়। সংস্কারগুলোর ব্যাপারে যেটা একটা বলা যায় যে সংস্কারগুলো আমার কাছে মনে হয় যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা সংস্কার, যে সংস্কারগুলোর কথা আমরা চিন্তা করছি, ধরেন পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, বিচারের সংস্কার, আমাদের ইলেকশন কমিশনের সংস্কার বা ইলেকশন ব্যবস্থার সংস্কার, প্রত্যেকটি সংস্কারকে আমি মনে করি এগুলোর সব কিছুর একটা রাজনৈতিক প্রভাব আছে। এগুলো করাই হচ্ছে রাজনীতিকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। শেষ বিচারে আমি মনে করি যে রাজনীতিবিদরাই দেশটা চালাবেন এবং রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী যাদেরকে জনগণ ভোট দিয়ে ক্ষমতা আনবেন তাদেরকেই স্টিয়ারিং হুইলটাতে থাকতে হবে। সুতরাং এইখানে যেটা আমার চোখে যেটা মনে হচ্ছে যে এখানে একটা সীমাবদ্ধতার দিকটা হলো যে আমরা বিদদেরকে এই সংস্কারের মধ্যে এখনো তেমনভাবে ইনভলভ করিনি। এ কারণে অনেকেই মনে করেন যে আমাদের সংস্কার কমিটিগুলো অনেকটা কনসালটেশন কমিটির মতো হচ্ছে, মানে কনসালটেশন বোর্ড আর কি, বা কনসালটেন্সি কেউ কেউ বলেন। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা আমাদেরকে এরকম মাঝে মাঝে কনসালটেন্সি দেয়। আমরা যখন সরকারে কাজ করি, যেটা বিষয়টা আমরা হয়তো অত ভালোভাবে বুঝতে পারি না, তখন তারা বিদেশি কনসালটেন্ট আমাদেরকে দিয়ে দেয়, তোমাদেরকে এটা ঠিক মতো তারা লিখে টেকে দেবে, বোঝাবে। তো আমি মনে করি যে আমাদের সংস্কারটা যেটা আছে, যদিও বলা হচ্ছে যে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে মোটামুটি তাদের একটা মতামত চলে আসবে। আমার কাছে মনে হয়েছে 2-1টা সংস্কার কমিটির সাথে আলোচনা করে যে তারা আবার সময় বাড়াতে পারে। আর 3 বছর 3 মাস পরে 3 মাস ধরে আবার রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে এগুলো আলোচনা করা হবে। ঠিক আছে, আমরা একটা 6 মাসের পেলাম। তার মধ্যে তো ডিসেম্বর মাসে এখন আমরা কথা বলছি, আর 20 দিন আছে এই মাসের, এবং এর পরবর্তী 3 মাস। এই 3 মাসের পরে আমরা একটা নিশ্চয়ই সংস্কারগুলো নিয়ে আলোচনা করে আমরা সংস্কারগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবো, এবং সব সংস্কার সব কিছু যে অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারে এইটা ভাবার কোনো কারণ নেই, এবং এটা ওনারাও নিশ্চয়ই ভাবেন না, কারণ এটা সম্ভব না।
এখন যে দল বা যাকে আপনার জনগণ ভোটের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবে, যারা দায়িত্ব নেবেন, দায়িত্ব নেওয়ার পরে তারা এই সংস্কারগুলোকে চালু রাখবেন, এরকম একটা কমিটমেন্ট নাগরিকরা রাজনৈতিক দলগুলোর কাছে চায়। যেহেতু এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন, তারা নিশ্চয়ই বলবেন যে তারা কি ভাবছেন, তারা ভবিষ্যতে দেশ পরিচালনায় কি কি পরিবর্তন আনবেন। এখানে আরেকটা বিষয় আসছে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কারণ আমরা যখন 54 বছরের কথা বলি বা 80 বছর 84 বছরের কথা বলি, তখন আমরা রাজনীতিবিদদের ব্যাপারে এবং রাজনৈতিক দলগুলোর সমালোচনা করি এবং তাদের সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করি। এবং ওনারা খুবই সম্যক অবহিত আছেন, ওনারা জানেন যে ওনাদের দুর্বলতা কী এবং ওনারা কি করতে পারেন। রাজনৈতিক দলে গণতন্ত্র নাই, নমিনেশন বেচা কেনা হয়, এটা একটা কমার্শিয়াল এন্টারপ্রিনারে হয়ে গেছে। কেউ কেউ এরকমও বলেন যে এগুলো পরিবারতন্ত্রের মধ্যে চলে গেছে, পুরা দেশটা একটা দলবাজদের আখড়া হয়ে গেছে, রাজনীতিতে দুর্বৃত্তায়িত হয়ে গেছে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। এগুলো কিন্তু ওনারা জানেন। তো ওনাদেরকে অবশ্যই ঠিক করতে হবে যে ওনারা কেমনভাবে রাজনৈতিক দলগুলোর সংস্কার করবেন এবং কেমন রাজনৈতিক দল গড়ে তুলবেন, যে রাজনৈতিক দল আসলে শেষ পর্যন্ত আমাদেরকে একটা বাংলাদেশ দিবে, যে বাংলাদেশটা হবে আধুনিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এবং কল্যাণমুখী বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন আমি দেখি, এই জন্য এখানে এসেছি আজকে। ধন্যবাদ সকলকে। আজকের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি প্রশ্ন, নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায়। অর্থাৎ আজকের আমাদের আয়োজক এবং প্যানেলিস্ট যারা আছেন তারা এই বিষয়ে অন্তত একমত যে বিগত বছরগুলোতে যে ছাত্র রাজনীতি চলে এসেছে, যে ছাত্র রাজনীতিকে আমরা দেখেছি ফ্যাসিবাদের হাতকে মজবুত করতে ভূমিকা রেখেছে তারা, সেই রাজনীতিতে কিছু পরিবর্তন আনা আবশ্যক। এবং সেই পরিবর্তন আনার মাধ্যমে যে নয়া রাজনীতির আমরা অনুসন্ধান করছি, সেই নয়া রাজনীতির কী ধরনের রূপরেখা হতে পারে, সেটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। শুরুতে একটু শর্টলি যদি আমি ব্রিফ করি যে আমাদের পূর্ববর্তী ছাত্র রাজনীতির কী সমস্যাগুলোর কারণে আজকে আমরা এই ধরনের পরিবর্তন চাচ্ছি বা নয়া যে রাজনৈতিক অনুসন্ধান সেটি করছি। আমি আমার জায়গা থেকে 3টি মেইন পয়েন্ট এখানে আইডেন্টিফাই করতে চাই। প্রথমত, আমাদের পূর্বে যে ছাত্র রাজনীতি ছিল সেটি খুবই একটা সিস্টেমের মতো ছিল। অর্থাৎ এই সিস্টেমে ইন্ডিভিজুয়াল কোনো চয়েস বলতে কিছু ছিল না। এই সিস্টেমটা এমন ছিল যেখানে শিক্ষার্থীদের মৌলিক মানবিক যে অধিকারগুলো আছে সেগুলোর উপর জোর দখল করা হতো, সেগুলোকে ক্যাপিটালাইজ করা হতো এবং সেগুলোকে পলিটিসাইজ করা হতো। এবং এই যে মৌলিক মানবিক অধিকারগুলো, সেগুলোর উপর দখলের মাধ্যমে তারা এই শিক্ষার্থীদেরকে নিজেদের কবজায় রাখতো এবং এই শিক্ষার্থীদেরকে তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করতো। অর্থাৎ এমন একটি সিস্টেম ছিল যে অসংখ্য শিক্ষার্থীর ছাত্র জীবনকে নষ্ট করেছে, তার ক্যারিয়ারকে নষ্ট করেছে, তার পারিবারিক জীবনকে নষ্ট করেছে, তার একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত, এই সিস্টেমটি সেটিকে হাতে ধরে নষ্ট করেছে। দ্বিতীয়ত, এই ছাত্র রাজনীতি একটি ক্ষমতার সাপোর্টের টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মূলধারা যে ছাত্র রাজনীতি আছে, সেই রাজনীতির যে এজেন্ডা আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য এবং বিরোধী দল এবং মতকে দমন করার জন্য এই ছাত্র রাজনীতি যেই সংগঠনগুলো আছে সেগুলোকে বিগত সময় ব্যবহার করা হয়েছে। এবং তৃতীয়ত, আমরা দেখেছি এই ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো আছে সেগুলো শিক্ষার্থীদের মধ্যে কোনো মুক্ত রাজনৈতিক চিন্তা গড়ে উঠতে দেয়নি। অর্থাৎ যে দলের আছে তাকে শুধু সেই দলের এজেন্ডা অনুযায়ী কথা বলতে হয়েছে, তার বাইরে গিয়ে স্বতন্ত্র কোনো অবস্থান সে কখনো জারি করতে পারেনি। যার ফলে আমরা দেখতে পেরেছি গত সময়ে এই ছাত্র সংগঠনগুলো বিশাল পরিমাণে তাদের ফান্ডিং থাকা সত্ত্বেও, তাদের বিশাল লোকবল থাকা সত্ত্বেও তারা আসলে এই ক্যাম্পাসের জন্য বা এই শিক্ষার্থীদের জন্য তারা আসলে শিক্ষার্থী বান্ধব কোনো কাজ করে যেতে পারেনি। তারা কোনো ফ্রুটফুল কোনো কাজ বা কোনো উন্নতি এই ক্যাম্পাসে তারা করে যেতে পারেনি। তাহলে আজকে আমি এই নতুন বাংলাদেশে কী ধরনের আকাঙ্ক্ষিত পরিবর্তন আমি চাচ্ছি? আমি চাচ্ছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজনৈতিক হবে, তবে তারা মুক্ত রাজনৈতিক চিন্তা করতে যেন তারা সক্ষম হয়, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের যেন সবসময় ব্যতিব্যস্ত থাকতে না হয়। এবং দ্বিতীয়ত, এই যে ক্ষমতার সাথে অর্থাৎ মূলধারার রাজনীতির সাথে তাদের জন্য একটা নেগোসিয়েশন, একটা ফিল্ড তৈরি হয়। অর্থাৎ মূলধারার রাজনীতি যে সবসময় আমাদের রাজনীতিকে কন্ট্রোল করবে এরকম যেন না হয়। মূলধারার রাজনীতিতে বিভিন্ন ধরনের ইনপুট দেওয়া, সেটিকে সাজেশন দেওয়া এবং আমাদের ছাত্র বান্ধব করে তোলা, সর্বাপেক্ষা দেশের কল্যাণের দিকে ধাবিত করার জন্য যে পুশ করার যে একটা ক্ষমতা, সেটা যেন এই ছাত্র রাজনীতি থাকে। এবং তৃতীয়ত, যে সিস্টেমটা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিচ্ছে, সেই সিস্টেমটার একটা পরিবর্তন নিয়ে আসা। আজকে তাহলে আমি নয়া স্বরূপ বলতে কি আমার প্রস্তাবনাটা কি? আমি আজকে মনে করি নয়া স্বরূপ হিসেবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক যে কার্যাবলী আছে সেখানে কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক কোনো কার্যক্রম চলা উচিত নয়। অর্থাৎ হল এবং যে একাডেমিক এরিয়া আছে সেই জায়গাগুলো অনেক বেশি একটা শিক্ষার্থীর মানবিক এবং মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদার সাথে অনেক বেশি জড়িত। অর্থাৎ হলে আমি থাকি, হলে আমি খাই এবং হলে আমি ঘুমাই এবং সেখানে আমি পড়াশোনা করি। সেখানে রাজনৈতিক যে অস্থিরতা, সেখানে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন, সেখানে নোংরা রাজনীতির যে অপব্যবহার সেটি হোক, সেটি আমি চাই না। আজকে আমি কেন মনে করছি যে হলে এই রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক যে কার্যক্রম সেটি চলা দরকার নয়। কারণ হলে যখন একটা কমিটি কোনো সংগঠন দেয় তখন সেখানে স্বাভাবিকভাবে একটা ক্ষমতার হায়ারার্কি তৈরি হয়। অর্থাৎ এই মানুষগুলোকে মনে করা হয় সেই হলের কোনো নেতা পর্যায়ের ব্যক্তি, এবং এই ব্যক্তিদেরকে তখন সবাই সমীহ করে চলে বা তাদেরকে প্রেজ করে চলে। অর্থাৎ এই মানুষগুলো হলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, হলের বিভিন্ন ডিসিশন মেকিংয়ে, হলের বিভিন্ন হল পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যখন সেই নেতারা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা দ্বারা পরিচালিত হয় তখন সেই ধরনের সিদ্ধান্তগুলো সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জায়গায় আসে না। এবং একই সাথে যেহেতু সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোর একটা ক্ষমতার দ্বন্দ্ব থাকে, সেখানে যে সংঘর্ষমূলক যেই একটা বা অসুস্থ প্রতিযোগিতার যে পরিবেশ তৈরি হয় সেটা একটা শিক্ষার্থীর জন্য, একটা শিক্ষার্থীর সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত হানিকারক। কারণ সেটি তার বাসস্থান, একটা হল হচ্ছে কি শিক্ষার্থীর বাসস্থান। সেখানে যখন তার থাকার সিটটাকে ধরে পলিটিসাইজ করা হয়, তার থাকার সিটটাকে ক্যাপিটালাইজ করে রাজনীতি করা হয়, তখন সেই অসুস্থ রাজনীতির বলি কিন্তু সেই শিক্ষার্থীকেই হতে হয়। আজকে আমি মনে করি যখন হলে এই পরস্পর বিরোধী এই রাজনৈতিক সংগঠনগুলো সর্বদা এই ধরনের একটা পরস্পর বিরোধী অবস্থানে যখন হলগুলোতে কমিটি দেয় এবং তাদের কার্যক্রম পরিচালনা করে, তখন হলের যে আদর্শ যে ছাত্র সংগঠন বা ছাত্র ইউনিয়ন, যেটাকে আমরা বলতেছি হল সংসদ, সেটা আসলে কাজ করতে পারে না প্রপারলি, এবং শিক্ষার্থীর যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো ক্ষুণ্ণ হয়। আজকে আমি মনে করি আজকে একটা রাজনৈতিক দলের যে মেইন 3টা কনসার্ন থাকে, যে তার প্রচার পরিচালনা করা, তার রাজনৈতিক চিন্তাশীল মানুষ তৈরি করা, রাজনৈতিক লিডার তৈরি করা এবং ছাত্রদের কল্যাণ করা, এই যে এই এজেন্ডাগুলো, এগুলা এই হল সংসদ চালু করার মাধ্যমে এবং হলে এবং একাডেমিক এরিয়ায় রাজনীতি নিষিদ্ধকরণের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে অর্জন করা সম্ভব। আমি আজকে আমার ব্যাখ্যায় দেখিয়ে যাচ্ছি, আজকে যখন একটা রাজনৈতিক দল প্রচার প্রচারণা করে তখন সে যদি হলে তার সে ধরনের সিটের উপর জোর জবরদস্তি না থাকে, অর্থাৎ হলে তার রাজনৈতিক ওই এজেন্ডাগুলা বা কূটনৈতিক কাজগুলো করার যখন তার অ্যাক্সেস না থাকে, তখন তাকে অনেক বেশি ভিজিবল একটা জায়গায় থেকে তার প্রচার প্রচারণা করতে হয়। অর্থাৎ এখানে অনেক বেশি একটা স্বচ্ছতার জায়গা থাকে। শিক্ষার্থী বান্ধব ভূমিকাগুলোয়, প্রকল্পগুলোয় তাকে নিতে হয়, শিক্ষার্থী বান্ধব প্ল্যানিংগুলোয় তাকে নিতে হয়, যেগুলো সে সবার সামনে তুলে ধরে, এবং তার এই ধরনের প্রচার প্রচারণা দেখে শিক্ষার্থীরা ভবিষ্যতে তার রাজনীতি করবে কিনা বা এই ধরনের জিনিসপত্র, এই ধরনের বিষয় সিদ্ধান্ত নিতে ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করার জন্য এই ধরনের হলে যে লুকায়িত বা গুপ্ত যেই রাজনৈতিক যে কার্যক্রম আছে সেগুলোর থেকে বরং এই ধরনের ভিজিবল বা স্বচ্ছ যেই রাজনৈতিক প্রচারণা সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে রাজনৈতিক চিন্তা বিকাশের কথা যদি বলি, আজকে যখন আমার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তখন আসলে একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমি কিন্তু আমার ক্যাপাসিটিটা হারাই। অর্থাৎ আমি যদি দেখি আমার দল এমন কোনো গণবিরোধী সিদ্ধান্তে নিয়েছে যেটি আসলে আমার দলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং দেশের গণমানুষের ক্ষতি করছে, আজকে একজন রাজনৈতিক লিডার হিসেবে বা একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি হিসেবে আমার কিন্তু সেই অধিকার থাকা বা সেই স্পেসটা থাকা জরুরি যে আমি এটার বিরোধিতা করতে পারি। আজকে যখন এই হল ভিত্তিক নেতারা যখন তাদের একটা জবাবদিহির জায়গা থাকে, যেটা হচ্ছে ডাকসু, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক নেতা সে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন তার কিন্তু একটা জবাবদিহিতার জায়গা থাকে শিক্ষার্থীদের কাছে, যে আজকে যদি আমি শিক্ষার্থীদের যে ডিমান্ডগুলো সেগুলো যদি মিট করতে না পারি তাহলে আমি ডাকসুর মাধ্যমে উঠতে পারবো না বা শিক্ষার্থীদের সামনে লিডার হিসেবে গ্রহণযোগ্য হতে পারবো না। তখন কিন্তু তার এই জবাবদিহির জায়গাটা স্পষ্ট করতে হয়। তখন তার নিজের মাদার পার্টি যদি এই ধরনের কোনো ধরনের গণবিরোধী কোনো সিদ্ধান্ত নিয়েও থাকে, সে তার জায়গায় স্বতন্ত্র যে ভূমিকা সেটি পালন করতে পারে বা তার সেই দায়টা বর্তায়, এবং সেই দায় বর্তানোর কারণে আলটিমেটলি সেই মাদার পার্টিও আসলে তার দ্বারা প্রভাবিত হয়ে গণবিরোধী যে অবস্থান সেখান থেকে সরে আসতে কিন্তু বাধ্য হয়।